আপু, আপনি কষ্ট করতে গেলেন কেন? আমিই আসছিলাম, দেখুন আপনার কষ্টটা বৃথা গেল। যাই হোক, কফিটা আমাকে দিন, আর আপনি নিচে গিয়ে সবার সাথে বসুন, উনি এখন চেঞ্জ করবে। লাবণী রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে অস্থির হয়ে পড়ল কিভাবে তিশাকে জিসানের জীবন থেকে সরাবে। প্ল্যান মতো কাজ করতে হবে। আগে বুঝতে হবে তিশাকে কি দিয়ে জালে ফেলতে হবে। অবশ্যই জিসানের সামনে করা যাবে না। যা করতে হবে একা, যখন জিসান বাসায় থাকবে না। লাবণী ভাবতে ভাবতে ওর মুখে হাসি ফুটে উঠল, তিশার মতো মোটা মাথা মেয়েকে জালে ফেলতে সময় লাগবে না। যেভাবেই হোক তিশাকে আমার জিসান থেকে দূরে সরাতেই হবে। জিসানকে আমার চাইই চাই, যে কোনো মূল্যে। তুমি শুধু আমার আর কারো না। তিশা চা নিয়ে উপরে যেতে নিলে জিসানকে নামতে দেখে আর উপরে গেল না। জিসান তিশা থেকে চাটা নিয়ে ড্রয়িং রুমে সবার সাথে গিয়ে বসল। সবাই গল্প নিয়ে ব্যস্ত। ভাইয়া, আজকের প্ল্যান মনে আছে তো? আজ আমরা মুভি দেখব। রাত জেগে। নিশি। হুম্মম, তা তো ঠিক আছে, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও তাওহিদ ভাইয়া ছবির মাঝপথে ঘুমিয়ে যাবে দেখিস। সবাই হা হা করে হেসে উঠে। তিশা গিয়েও জিসানের পাশে বসে। ঠিক বলেছে জিসান, তুমি প্রত্যেকবার এমন করো কেন? সোফায় বসেই হা করে ঘুমিয়ে পড়ো। এত শব্দে ঘুমাও কেমনে? তানজিলা। ভাবি ভাইয়া সকালে তাড়াতাড়ি উঠে ঘুম থেকে নামাজ পড়ার জন্য কখনো কখনো আর ঘুমায় না। আর সারাদিন অফিসের কাজে শরীর ক্লান্ত হয়ে যায়, তাই হয়তো রাত জাগতে কষ্ট হয়। একদম ঠিক বলছো তিশা, এতদিন পর আমার দুঃখ দূর হবে বলে মনে হয়। এরা সবাই আমার বিরোধী দল, জানো, কেউ আমার কষ্ট বুঝে না। আজ এতদিন পর আমার দলে একজন সদস্য পেয়েছি। নিজেকে আজ শক্তিশালী মনে হচ্ছে। ওকে ভাইয়া, আজ থেকে আমি আপনার দলে। এতক্ষণে লাবণীয় নিচে নেমে তাদের সাথে জয়েন হয়। কিন্তু কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। চল আগে ডাহনার শাড়ি, আমরা তারপর মুভির প্ল্যানিং করবনি। জিসান। সবাই ডাহনার করতে বসে জিসানের পাশের চেয়ারে লাবণী বসে পড়ে। কিন্তু তিশা বসার জন্য জায়গা পায় না। কারণ মেহমান বাসায়, তাই চেয়ার সব বুক। জিসান উঠতে নিলে লাবণী হাতটা ধরে বলে, কি হলো, ডাহনার করবে না? জিসান হাতটা সরিয়ে, তোমরা শুরু করো, আমি তিশার সাথে করব পরে, বলে চলে যায়। সবার ডাহনার শেষে তিশা, জিসান একসাথে বসে ডাহনার করে নেয়। ডাহনার শেষে সবাই কিছুটা বিশ্রাম নিয়ে মুভি দেখার জন্য প্রস্তুত নেয়। জিসানদের বাসায় আলাদা একটা থিয়েটার রুম আছে, সেখানে বড় একটা টিভি আর বসার জন্য 3টা সোফা আছে, যাতে পরিবারের সবাই বসে একসাথে মুভি এনজয় করতে পারে। তাই তো জিসানের কাজিনরা যখনই আসে ওদের বাড়িতে তারা একত্রে মুভি দেখার প্ল্যান করে। জিসান মুভি সিলেক্ট করে তাকিয়ে দেখে সবাই আসছে কিনা। সবাইকে দেখতে পেলেও তিশা এখনো আসেনি, তাই ওর রুম থেকে বের হয়ে তিশাকে খুঁজতে লাগে। তুই এখনো রান্নাঘরে কি করছিস? তিশা জিসানের দিকে তাকিয়ে, আপনি এখানে মুভি আরম্ভ হয়নি। কিভাবে হবে আমার ম্যাডাম মতো এখানে? আমি এখনই আসতাম, খাবারগুলো না নিয়ে আসলে সবাই আবার মুভির মাঝখানে জ্বালাবে, তাই সব একবারে নিয়ে যাব বলে দেরি হলো। তিশা চিপস, কোক, পপকর্ন একসাথে করে একটা ব্যাগে ভরছিল। জিসান তিশার পেছনে দাঁড়িয়ে তিশার কোমরটা জড়িয়ে ধরলে তিশা কিছুটা কেঁপে উঠো। জিসান তিশার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে, তিশা। একদম মায়াভরা কণ্ঠে। হুম্মম। শরীর ভালো হয়েছে। তিশা যেন 7 আসমান থেকে নিচে ধপ করে পড়ল মনে হয়। তিশা তাই নিশ্চুপ। কানের কাছে আবার, কি হলো বলিস না কেন? আমার কাজ শেষ, চলুন, সবাই বসে আছে। এ কথা বলে তিশা জিসানের হাতটা কোমর থেকে ছাড়াতে চাইলে জিসান আরো শক্ত করে ধরে নিজের সাথে।
আগে আমার কথার জবাব দে। কি? আমি যা জিজ্ঞেস করেছি। জানি নাকি জিজ্ঞেস করছেন। তাই চল বেডরুমে চল। আমি চেক করি সব ঠিক আছে কিনা। তিশার কোমর ছেড়ে কোলে তুলে নিল। আরেরে কি করছেন, ছাড়েন আমাকে, আমি ভালো আছি এখন। প্লিজ নামান, কেউ এসে পড়বে। জিসান তিশাকে নামিয়ে একদম বুকের সাথে চেপে ধরে। এখন কি হলো? তিশার দিকে তাকিয়ে এক চোখ টিপ মেরে। ছাড়ুন আমাকে, এটা আপনার বেডরুম না। কেউ এসে পড়লে লজ্জায় আমার মাথা কাটা যাবে। তোর জন্য সারপ্রাইজ আছে। কি? তোর পছন্দের মুভি। আমার কোনো মুভি পছন্দ আপনি কিভাবে জানেন? আগে ভেতরে চল, তারপর সব বুঝতে পারবি। তিশা জিসানের দিকে আর চোখ দিয়ে তাকাচ্ছে আর ভাবছে কিছু একটা প্ল্যান তো করছে এই হিটলার, তা না হলে সামান্য মুভি পাগল এই ছাগলে না। তিশা ও জিসান প্রয়োজনীয় সবকিছু নিয়ে থিয়েটার রুমে আসলো। আসছোস তোরা? আমি তো ভাবলাম বউকে নিয়ে মনে হয় হানিমুনে চলে গিয়েছোস। ঝুমুর আপু তুমিও না, কখন কি বলো, আশেপাশে দেখে তো বলো। জিসান। সোফাগুলো একটার পিছে আরেকটা করে 3টা সোফা সেট করা। প্রথম সারিতে জিসানের কাজিনরা বসেছে, দ্বিতীয় সারিতে তানজিলা, তাওহিদ, অর্ক, নিশি বসেছে। লাবণী এখনো বসেনি, জিসানের জন্য অপেক্ষা করছে। জিসান যেখানে বসবে ওখানেই বসবে। তিশা গিয়ে নিশির পাশে বসে পড়ল। জিসান মুভি চালু করে দেখে তিশা নিশির পাশে বসে আছে। জিসানের মেজাজটাই খারাপ হয়ে যায়। তিশার হাত ধরে একটান দিয়ে উঠিয়ে পিছনে নিয়ে গিয়ে বসে। লাবণী বসতে চাইলে জিসান বলে ওঠে, লাবণী প্লিজ নিশির সাথে একটু বসবে, বেচারি নিশি ভয় পাবে একটু পর। কেন ভয় পাবে কেন? তিশার প্রশ্ন। জিসান দাঁতে দাঁত চেপে বলে মুভি আরম্ভ হলেই বুঝবি। লাবণী বাধ্য হয়ে নিশির সাথে বসে পড়ে। পেছনের সোফায় তিশা আর জিসান ছাড়া কেউ নেই। জিসান এটাই চেয়েছিল মনে মনে। মুভি আরম্ভ হবার সাথে সাথে সবাই একটা চিৎকার দিয়ে উঠল, কারণ এটা হরর মুভি। সবাই জিসানের দিকে তাকিয়ে, এটা কি হলো ভাইয়া? আমরা রোমান্টিক মুভি আশা করেছিলাম, আর তুমি ভূতের ছবি নিয়ে আসলে। আরে এটা অন্য ধরনের রোমান্টিক ছবি। ভূতের ছবি আবার রোমান্টিক হয় কিভাবে? হয় হয় আগে দেখ, পরে তোরাই বলবি ভাইয়া অস্থির একটা মুভি। এতক্ষণ তিশা জিসানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল আর ভাবছে, বলে কি এসব? পাগল হয়ে গিয়েছে, এই ছবি আর রোমান্টিক। এটা সবথেকে ভয়ের একটা ছবি। আমি 3বার দেখার ট্রাই করেছি, একবারও পারিনি ভয়ে। জিসান তিশার দিকে তাকিয়ে, কি ভাবছিস এত? এটা আমার পছন্দের ছবি, কে বলছে আপনাকে? তাহলে আমি দেখব না এই মুভি, আপনিই দেখুন। বলে তিশা উঠে চলে যেতে চাইলে জিসান তিশার হাতটা ধরে নিজের কোলে বসিয়ে দেয় আর তিশার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে যাতে তিশা যেতে না পারে। ছাড়ুন আমায়, আমি এই মুভি দেখব না। এটা কি করে হয়? এত কষ্ট করে তোর জন্য খুঁজে আনলাম আর তুই দেখবি না? আপনাকে কে বলেছে এই মুভির কথা? তিশা। কে আর বলবে? জিসান। বুঝছি রায়হান ভাই নিশ্চয়। এত তাড়াতাড়ি বুঝে গেলি? আমি এটা দেখতে পারবো না, আমার খুব ভয় করে। আমি আছি না, আমি থাকতে তোর ভয় কিসের? এবার তুই একটু ভয় পাবি না দেখিস। ঠিক আছে, ছাড়ুন, আমি সোফায় বসি, আপনার পা ব্যথা করবে। না করবে না, তুই এখানে বসেই দেখবি। আর আমি তোর শরীরের ঘ্রাণ নিব, যা আমার খুব ভালো লাগে। জিসানের কথায় তিশার ভেতরে তেলপাড় শুরু হয়ে যায়। সবাই মুভি দেখাতে ব্যস্ত আর জিসান তিশাকে নিয়ে। জিসান তিশার চুলের খোপা খুলে দিয়ে চুলের ঘ্রাণ নিতে থাকে। মাথাল করা ঘ্রাণ আসে তিশার চুল থেকে।
আর জিসান তা খুব মনোযোগ দিয়ে উপভোগ করছে। একসময় চুলটা কাঁধ থেকে সরিয়ে তিশার গলায় ঘাড় কিস করতে থাকে। বেচারি তিশা মুভি দেখে ভয় পাবে কি, সে তো জিসানের রোমান্টিক অত্যাচারে অতিষ্ঠ। না উঠতে পারছে না, শান্তিমতো বসতে পারছে। এভাবে তাদের রোমান্টিক মুভি শেষ হল। মুভি শেষে যে যার রুমে চলে গেল। এক একটার চেহারা দেখলে বোঝা যায় তারা কি ভয়টা পেয়েছে। তিশাও ভয় জিসানের হাত ধরে চোখ বন্ধ করে বসে আছে। কি রে, রুমে যাবি না নাকি এখানেই থাকবি? আমার ভয় করছে। তিশা। জিসান তিশাকে কোলে তুলে নিল। এবার তিশা আর কিছু বলেনি, চুপচাপ জিসানের গলা জড়িয়ে আছে। সবার আগে আল্লাহকে ভয় পাবি, এরপর দুনিয়াতে আমাকে ভয় পাবি, বুঝলি? তোর হাসবেন্ডার কিন্তু ডাহবিলের থেকে কম না। তিশাকে কোলে করেই রুমে নিয়ে গেল। আজ তিশা নিজেই জিসানের বুকে মাথা রেখে জিসানকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে ভয়। জিসান এটাই চেয়েছিল, কারণ জিসান ভালো করেই জানে এই ছবি দেখার পর তিশা একা কিছুতেই ঘুমাবে না। রায়হানের কাছ থেকে জেনেছিল তিশা হরর মুভি দেখলে রাতে একা ঘুমাতে পারে না। তাই তো এত ব্যবস্থা। তিশা জিসানের বুকো মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আর জিসানও তিশার কপালে একটা কিস করে ওকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। তিশা জিসানের বুকো মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আর জিসানও তিশার কপালে একটা কিস করে ওকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকালে জিসান ঘুম থেকে উঠে আজ তিশাকে পায়নি। কারণ তিশা আগে উঠেই নিচে চলে গিয়েছিল জিসান ঘুমিয়ে আছে বলে। তানজিলার সাথে রান্নাঘরে সবার জন্য নাস্তা রেডা করছে। জিসান ফ্রেশ হয়ে রেডা হতে লাগল, এমন সময় লাবণী ঘরে ডাকল। লাবণীকে দেখে জিসানের মেজাজ খারাপ হলেও কিছু বলল না। তুমি এখানে কি চাই? আর তোমাকে না বললাম এখন আমি এই রুমে একা থাকি না, তাই দরজা নক করে আসবে। তাহলে? হুম্মম, আমি জানি তুমি একা নও, কিন্তু কি করব বলো? এই রুমটাকে নিজের মনে করেছিলাম, সাথে রুমের মানুষটি কেউ। কিন্তু তুমি কেন করলে আমার সাথে এমন? দেখো লাবণী, আমি আগেও বলেছি আমি তোমাকে সেই নজরে কখনো দেখিনি। তাই এসব বলে কোনো লাভ নেই। লাবণী জিসানকে পেছনে দিয়ে জড়িয়ে ধরে, কেন তুমি আমাকে সেই নজরে দেখতে পারো না? কি নেই আমার মাঝে বলো? আমি কি ওই তিশা থেকে কম সুন্দর, বরং সব দিক থেকে অনেক এগিয়ে আছি। আর তোমাকে অনেক বেশি ভালোবাসি। কেন তুমি আমার ভালোবাসা বুঝতে চাও না? জিসান লাবণীকে ছাড়িয়ে কষে এক থাপ্পড় দিল। তাল সামলাতে না পেরে লাবণী ফ্লোরে পড়ে গেল। নিজেকে আমার তিশার সাথে তুলনা করছিস? আমার নজরে তিশা সবথেকে সুন্দরী নারী। কারণ জানোস তিশাকে আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছে, তাই তো তিশা আজ আমার অর্ধাঙ্গিনী। তিশাকে ওর রূপ দেখে আমি ভালোবাসিনি। ও তোর মতো গায়ে পড়ে কথা বলেনি, বরং দূরত্ব রেখে আমার হৃদয়কে স্পর্শ করেছে। তাই ওর সাথে কারো তুলনা হয় না, কারো না। লাবণী এখনো ফ্লোরে বসে চোখের পানি ফেলছে আর জিসানের দিকে তাকিয়ে আছে। জিসানের কথা শেষে লাবণী উঠে দাঁড়াল। ঠিক জিসামের সামনে এসে, তিশা কি তোমাকে ভালোবাসে? আমার তো মনে হয় না। একটু বাঁকা হেসে, আর বাসবেও না, কারণ ও মন থেকে তোমাকে মেনে নেয়নি এখনো। এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করছে। আর এখন বাধ্য হয়ে সংসার চালাচ্ছে। কিন্তু কতদিন তুমি ওকে এভাবে বেঁধে রাখবে? একদিন পাখি খাঁচা থেকে উড়ে যাবে, মনে রেখো। লাবণী রুম থেকে বের হতে নিলে তিশার সাথে দেখা হয়। তিশা জিসানকে ডাকতে এসেছিল নাস্তার জন্য। আপনি কোনো কাজ ছিল? হুম্মম, কিন্তু তোমার সাথে না, যার সাথে ছিল হয়ে গেছে। জিসানের দিকে ইশারা করে। তিশার লাবণীর উপর রাগ উঠল, কারণ যখন তখন লাবণীর এই রুমে আসা ওর একদম পছন্দ না।
তবুও চুপ থাকল কারণ জিসানের কাজিন আর এই বাড়ির মেহমান, তাই কিছু বলতে চায় না। তাই চুপচাপ জিসানের কাছে এসে নাস্তা করবেন চলুন। জিসানের এমনই সকাল সকাল মেজাজ খারাপ, একো তো তিশাকে সকালে ঘুম থেকে উঠে দেখতে না পারা আর তার উপর লাবণীর এই ধরনের আচরণ আরও রাগটা বাড়িয়ে দেয়। কোথায় ছিলি তুই? ধমক দিয়ে। আমি তো রান্নাঘরে ছিলাম, নাস্তা রেডা করছিলাম ভাবির সাথে। বাড়িতে অনেক মানুষ আছে কাজ করার জন্য, তোকে কি বলেছিলাম আমি যেন ঘুম থেকে উঠে তোকে দেখতে পাই? বলেছিলাম কি না? আবারও ধমক দিয়ে। জি জি জি। তিশা একটু ভয় পেয়ে গেল জিসানের এমন আচরণে। আমারই ভুল তোর কাছে কিছু আশা করা। তুই কখনো বুঝবি না আমাকে। কথাগুলো বলেই কোটটা আর ব্যাগটা নিয়ে চলে গেল। নাস্তা না করেই চলে গেল আজ। আর তিশা বসে বসে ভাবছে সামান্য একটা ব্যাপারে এমন রাগ করার কি আছে। আমি তো তাকে ডাকতেই এসেছিলাম, কিন্তু উনি আজ তাড়াতাড়ি উঠে গেছে। তিশার খুব কান্না পাচ্ছে, কিন্তু এখন নিচে যেতে হবে, তা না হলে সবাই প্রশ্ন করা শুরু করে দিবে। নিচে গিয়ে দেখি সবাই নাস্তা করছে, কিন্তু জিসান নেই, তার মানে নাস্তা না করেই চলে গেছে। রাগ করে। কিন্তু লাবণী সবার সাথে দিব্যি নাস্তা করছে আর আমার দিকে আর চোখে তাকিয়ে হাসছে। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি। কি যে চলছে এই মেয়েটার মনে আল্লাহই জানে। দিনটা যেন আজ কাটছে না, সবকিছুতে খুব বিরক্তি লাগছে। আজ সারাদিন জিসান একটা কলও করেনি। কেন রে ভাই, এত কিসের রাগ তোর? বজ্জাত কোথাকার, আমাকে বকে আবার আমার সাথেই রাগ করস। মনে তো চাই মাথার সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলে দিই ওর। না না, টাক হলে কেমন লাগবে, সকলে তখন আবার আমাকে টাকলুর বউ বলবে। অন্য কিছু ভাবতে হবে। এদিক দিয়ে জিসান, আমি আজ কল দিনাই বলে কি আমাকে একটা কল করবে না? মানলাম সকালে রাগ করেছি, তাই বলে কি একটাবার ও ফোন দিয়ে খোঁজ নেওয়া যায় না? জিসান চোখ বন্ধ করে কথাগুলো ভাবছে। একটু ভালোবাসার জন্য তোর কাছে ছুটে যাই। আমাদের সারা জীবনের জন্য আমার ভালোবাসাই যথেষ্ট, কিন্তু সম্পর্ক টিকে রাখার জন্য তোকেও কিছু করতে হবে। তা না হলে আমাদের মাঝের দূরত্বটা অনেক বেড়ে যাবে, যা আমি হতে দেব না। তাই আমাকেই কিছু করতে হবে। এদিক দিয়ে রাত 11টা বেজে গেছে, কিন্তু জিসান এখনো আসছে না। সবাই ডাহনার করে যার যার রুমে চলে গেল, কিন্তু তিশা খাবার নিয়ে জিসানের জন্য অপেক্ষা করছে। কয়েকবার কলও করছে, কিন্তু জিসান ফোনটা সুইচ অফ করে রাখছে। তিশার খুব চিন্তা হচ্ছে। কখনো তো এমন করে না। কি হলো আজ? রাত 12টায় জিসান বাড়িতে আসলো। এসেই দেখে তিশা এখনো খাবার টেবিলে বসে আছে। জিসান কিছু না বলেই রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। তিশা দুইজনেরই খাবারগুলো আবার গরম করে রুমেই নিয়ে গেল, তিশাও না খেয়েছিল। জিসানের সাথে একসাথে খাবে বলে। জিসান ফ্রেশ হয়ে এসে দেখে তিশা খাবার নিয়ে এসেছে। খাবার কার জন্য? আপনার জন্য খাবেন না? সকালেও না খেয়ে চলে গেলেন, এখন তো খেয়ে নিন। জিসান অন্যদিকে মুখ ঘুরিয়ে, আমি খেয়ে আসছি, এগুলো নিয়ে যা। আর লাইট অফ করে দে, আমি ঘুমাবো। খুব টারদাহামি। তিশার মনটা খারাপ হয়ে গেল, তবুও কিছু বলল না, কিন্তু অনেক কিছু বলতে মন চাইছিল আজ জিসানকে। কেন জানি জিসানের অবহেলাটা সহ্য হচ্ছে না। তিশা লাইটটা অফ করে খাবারগুলো রেখে আসলো। এসে দেখে জিসান আজ একলাই অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে। তাই তিশাও না খেয়ে শুয়ে পড়ল, কিন্তু তিশার চোখে আজ ঘুম নাই। সারা রাত নির্ঘুম কাটাল। আর এসব রাতের অধারে শুধু একজন দেখল, তা হল লাবণী। লাবণী মনে মনে অনেক খুশি। লাবণী ভাবছে তিশা ও জিসানের মাঝের দূরত্ব যত বাড়বে ততই আমারই লাভ। ভোর রাতে তিশার চোখ লেগে গিয়েছিল,
সারারাত ঘুম না হবার কারণে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হলো। ঘুম থেকে উঠে দেখে জিসান নেই। ফ্রেশ হয়ে নিচে গেলে তানজিলা ভাবি বলে জিসান নাকি অনেক আগেই চলে গেছে, আজও নাস্তা করেনি। তিশা মনটা খারাপ হয়ে গেল। ভাবি আর শাশুড়ির জোড়াজড়িতে তিশা কোনোরকম নাস্তাটা করে নিল। না, এভাবে চলতে দেয়া যাবে না, আজ একটা ফেসালা করতেই হবে। এই লোকটা কি চায় আমার কাছ থেকে, কেন এমন করছে? তিশা সারাদিন অনেক ফোন দিল, কিন্তু জিসান আজ খুবই ব্যস্ত থাকার কারণে ধরতে পারেনি। এদিক দিয়ে তিশা প্রায় পাগল হয়ে যাবে। জিসানের এমন অবহেলা তিশা কখনো দেখেনি, তাই হয়তো সহ্য হচ্ছে না। জিসান কাজ শেষে ফোন চেক করে তিশার অনেকগুলো মিস কল পেল। জিসান মনে মনে ভাবছে, এবার লাইনে আসা শুরু করল। তুই যেমন তেরা, তোকে সোজা করতে তেরা রাস্তায় বেছে নিতে হলো। আমাকে কম জ্বালাস নাই, দেখ ভালোবাসার মানুষ থেকে অবহেলা কেমন লাগে। জিসানের মোবাইলের কভার ফটোতে তিশার ছবি দেওয়া। সেটা দেখছে আর মনে মনে বলে যাচ্ছে। এদিক দিয়ে তিশা অপেক্ষা করছে জিসানের ফোনের। জিসান তিশাকে কল ব্যাক করার সাথে সাথে তিশা কল ধরল। হ্যালো, কোথায় ছিলেন আপনি? ফোন ধরছেন না কেন? ব্যস্ত ছিলাম তাই খেয়াল করিনি। বল, কি বলবি? বাসায় কখন আসবেন? কেন, আমাকে দিয়ে তুই কি করবি? আজ আমার অনেক কাজ, তাই কখন আসবো বলতে পারি না। আমার অপেক্ষায় থাকার কোনো দরকার নাই। ঘুমিয়ে যাস। রাখি আমি এখন। না না, শুনেন। টুংটুং টুংটুং কেটে গেল। হাঁধারাম কোথাকার, আমার কথা না শুনেই ফোনটা কেটে দিল। আরও একটু কথা বললে তোর কি লেজ গজাত? মনে মনে তিশা এমন হাজারো গালি দিচ্ছে। তিশা মন খারাপ করে ঘরে বসে আছে। এমন সময় লাবণী রুমে আসে। আসতে পারি, লাবণী আপু? আসুন। জিজ্ঞেস করার কি কাছে? না, এখন তো এই রুমটা তোমার। একসময় আমার হওয়ার কথা ছিল, তাই ভুলে আগে অনুমতি না নিয়েই এসে পড়েছিলাম। তুমি কিছু মনে করনি তো? না আপু, আমি কিছুই মনে করিনি। জিসান কি রাগ করেছে তোমার উপর? না তো আপি, আপনার এমন কেন মনে হলো? না, তেমন কিছু না। দুদিন ধরে নাস্তা না করে চলে যাচ্ছে, আবার রাতেও দেরি করে আসে। তাই আর কি। ও তো কখনো এমন করে না। যতই রাগ করুক, ও বাসায় টাইম মতো আসে। কিন্তু এমন কি হলো, ও এত চেঞ্জও হয়ে যাবে ভাবতেও অবাক লাগে। তোমরা কি একে অপরের সাথে সুখী নও? না আপু, এমন কিছু না, আপনি হয়তো ভুল বুঝছেন। সে একটু ব্যস্ত, কাজের চাপটা বেশি তো। তিশা মুখটা অন্যদিকে ঘুরিয়ে কথাগুলো বলছে। ও ও আসলে জিসান আর তুমি সম্পূর্ণ আলাদা তো, তাই এমন মনে হলো। জিসানের মতো ছেলে আরও ভালো সঙ্গী পাওয়ার কথা ছিল। কিন্তু তোমাদের বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। জিসান ভালো বলে বিয়েটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। না হলে অন্য কেউ হলে তোমার জন্যই অনেক মুশকিল হতো। দেখো না, এই শহরের অনেক বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছিল জিসানের জন্য। প্রত্যেকটা ঘরের মেয়ে যেমন দেখতে সুন্দর, তেমনি উচ্চ শিক্ষিত, কারো থেকে কেউ কম ছিল না। আমার কথাই ধরো, আমার বাবার কোনো কিছুর অভাব নেই। আমার বিয়ের কথাও হয়েছে জিসানের সাথে। এই বিয়ে নামক দুর্ঘটনাটা যদি না ঘটত, তাহলে হয়তো আমার আর জিসানের বিয়েটা হয়েই যেত। যাক, এই নিয়ে আমার আফসোস নেই। কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। তিশা লাবণীর দিকে করুণ চোখে তাকাল। আমায় নিয়ে? মম, আমি ভাবছি জিসান আবার বিয়েটা নিয়ে আফসোস করেনি। তাই আর কি তোমার সাথে কথা বলতে আসলাম। যেভাবে তোমাকে এড়িয়ে চলছে, মনে হচ্ছে জিসানের আফসোস হচ্ছে। আসলে ছেলে মানুষের মন বলে কথা। লাবণী খেয়াল করল তিশা কিছু একটা ভাবছে। লাবণী মনে মনে খুশি হল, যাক, কাজ হচ্ছে মনে হয়। আজকের পর থেকে তিশা ও জিসানের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাবে। আমার কাজ শেষ।
তিশা আমি এখন আসি। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এদিক দিয়ে তিশা গভীর চিন্তায় মগ্ন। আসলে কি সত্য জিসানের আফসোস হচ্ছে আমাকে বিয়ে করে? উনি তো আরো ভালো কিছু পেত, কিন্তু আমি তো কিছুই দিতে পারিনি, এমনকি ভালোবাসাটাও না। হয়তো এখন উনার আফসোস হচ্ছে আমাকে বিয়েটা করাই। কিন্তু উনি তো বললেন আমাকে ভালোবাসে। তাহলে এখন না আমি কোনো চিন্তা করতে পারছি না। তিশা চোখ বন্ধ করে ফ্লোরে বসে পড়ল। রাতে তিশা ডাহনারের জন্য নিচেও নামেনি। সবাই কিছু বুঝতে পারল কিছু একটা হয়েছে, কিন্তু জিসান আর তিশাকে জিজ্ঞেস করলে লাভ নেই, কেউ কিছুই বলবে না, তাই ডাহনার করে সবাই যার যার রুমে চলে গেল। জিসান আজও লেট করে বাড়ি ফিরল। এসে দেখে বাড়ি পুরো অন্ধকার, তার মানে তিশা আজ আর আমার জন্য ওয়েট করেনি। জিসান সোজা নিজের রুমে চলে গেল। রুমের লাইট অফ। ভাবলাম তিশা ঘুমিয়ে আছে, তাই লাইট অন করলাম না। কিন্তু ডাহরিম লাইট আর চাঁদের আলোয় ঘর আলোকিত। তিশা বিছানায় নেই। ঘরের চারদিকে তাকিয়ে দেখি তিশা ঘরের এক কোনায় ফ্লোরে মাথা নিচু করে বসে আছে। শার্টের টাইটা খুলতে খুলতে তিশার কাছে গেলাম। তিশা, এই তিশা, তুই এখানে কি করছো? উঠো, বিছানায় চল। তিশা মুখটা উঁচুকরে আমার দিকে তাকালো। আমি ওকে দেখে কিছুটা হতভম্ব হয়ে গেলাম, কারণ চোখ মুখ ফুলে গেছে। মনে হয় অনেকক্ষণ ধরে কাঁদছে। চোখের কাজলগুলো ছড়িয়ে গেছে, নাকটা লাল হয়ে গেছে। এই তোর এই অবস্থা কেন? আর তুই কান্না করছিস কেন? উঠো আগে। তিশাকে জোর করে উঠালাম। তিশা আমাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল। আমার ফোন কেন ধরছেন না? আর কথা বলার আগেই ফোন কেন কেটে দিলেন? তিশার এমন রূপ আমি আগে কখনোই দেখিনি। নিজে শান্ত হয়ে জবাব দিলাম, কারণ আমিও যদি রেগে যাই তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। আমি ব্যস্ত ছিলাম, তোকে তো ফোনে বলেছি। মিথ্যা, সব মিথ্যা। আপনি একটা মিথ্যাবাদী লোক। এত দিন ধরে শুধু মিথ্যা বলে এসেছেন। কি বলছি সেসব পাগল হয়ে গেছোস? হে সত্য কথা বললে আমি পাগল তাই না? কি সত্য বলছিস আর কোন সত্য কথা জেনেছিস তুই? এই যে আপনার এখন আফসোস হচ্ছে আমাকে বিয়ে করাই। কি 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 সব বলছিস তুই? সত্য বলছি, তাই তো দুদিন ধরে আমাকে এড়িয়ে চলছেন। আমার সাথে ঠিকমতো কথা বলছেন না, রাতে আমাকে জড়িয়ে এখন ঘুমান না। সকালে ঘুম থেকে উঠে আমাকে জ্বালান না। ভালোবাসি ভালোবাসি বলে কান জ্বালাপুরা করে ফেলেছেন এতদিন, আর এখন যখন আপনাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি আর আপনি এমন করছেন। জানেন আপনাকে ভালোবাসা কতটা কষ্টকর? আপনার ভয়ে আপনাকে ভালোবাসতে পারতাম না। মনে হতো এই বুঝি এখন রাগ করবেন, ধমক দিবেন, আর ঠিকমতো ভালো না বাসতে পারলে থাপ্পড় সব আমার গালে পড়বে। আর আপনার এখন আফসোস হচ্ছে। এতদিন কোথায় ছিল আপনার আফসোস? তিশা একাধারে কথাগুলো বলছে। ও হয়তো জানেই না রাগের মাথায় কি কি বলছে, কিন্তু সত্য বলছে। জিসান অপলকভাবে তিশার দিকে তাকিয়ে আছে, কারণ আজ সে নতুন এক তিশাকে দেখছে। আমি চলে যাব, আপনাকে আর ডিস্টার্ব করব না। আপনি লাবণী আপুকে বিয়ে করে নিন। কোথায় যাবি? জিসান হাত দুটো পকেটে রেখে। যেদিকে দুচোখ যায় চলে যাব, আর যাওয়ার জায়গা না থাকলে মরে যাব। আপনার কি? ঠাসস। তিশার এমন কথায় জিসানের রাগ উঠে গেল। কি বললি তুই? সাহস কি করে হলো তোর এমন বলার? তিশা গালে হাত দিয়ে কান্না করতে লাগল। জিসান তিশার হাত ধরে টেনে নিজের বুকের সাথে চেপে ধরল, তিশার ঠোঁটকে নিজের ঠোঁটে আবদ্ধ করে ফেলল। ঘটনা আকস্মিক ঘটায় তিশা কি করবে কিছুই বুঝতে পারছে না, তাই রোবটের মতো দাঁড়িয়ে আছে। ঠিক 10 মিনিট পর জিসান তিশাকে ছেড়ে দিল। তিশার মুখটা দুহাতে আবদ্ধ করে কপালে কপাল রেখে
জানোস তিশা, এই দুদিন মনে হয় আমি নরকে ছিলাম। তোর মুখ দিয়ে ভালোবাসি কথাটা বের করতে আমাকে কত কাঠকয়লা পোড়াতে হয়েছে তুই কিছু জানোস না। আমি জানতাম তোর সাথে এমন না করলে তুই কখনো মুখ খুলে আমাকে কিছুই বলবি না, তাই তো এমন করতে হলো। কষ্ট তোকে দিতে গিয়ে দ্বিগুণ কষ্টে আমি ভুগেছি। তোকে ছাড়া আমি এই দুদিন কিভাবে কাটিয়েছি তুই ভাবতেও পারবি না। আর আফসোস, সেটা কি জানি না। আমি শুধু জানি আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তোর থেকে দূরে থাকলে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে আমার। তুই আমার নেশা, যার থেকে পরিত্রাণ হতে আমি চাই না, বরং এই নেশায় আমি আরও নেশাগ্রস্ত হতে চাই। দিবি আমায় তোর ভালোবাসায় নেশাগ্রস্ত হতে, বল না। জিসানের কথায় এবার তিশা কিছুটা লজ্জা পেয়ে গেল। জিসান তিশার কানের সামনে গিয়ে বলে, আজ লজ্জা পাবার সময় না, লজ্জা ভাঙ্গাবার রাত। তোর মুখ থেকে ভালোবাসা কথাটা শোনার জন্য অনেক অপেক্ষা করছি, কিন্তু আজ আর পারছি না নিজেকে সামলাতে। আজ আমি তোকে ভালোবাসবো ঠিক আমার মন মতো, আর তুই শুধু অনুভব করবি আমার ভালোবাসাকে। জিসান তিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। জিসান তিশার উপর ভর দিয়ে আবারও তিশার ঠোঁটে ভালোবাসার পরশ দিয়ে দিল। একসময় তিশার ঘাড়ে, বুকে সব জায়গায় জিসানের ঠোঁট স্পর্শ করছে। ভালোবাসার এ খেলায় দুজনেরই নিঃশ্বাস যেন ভারী হয়ে গেল। তিশা আজ সত্যি জিসানের ভালোবাসা অনুভব করছে। এই ভালোবাসায় কোনো পাপ নেই, আছে শুধু পবিত্রতা, যা একজন স্বামী স্ত্রীর ভালোবাসায় আল্লাহর তরফ থেকে হয়ে থাকে। জিসানের ভালোবাসাটা সহ্য করার ক্ষমতা আসলেও অন্য কেউ পারবে না, কারণ জিসান তিশার নেশায় এতটাই মগ্ন যে ওর ভালোবাসাগুলো কামড়ে পরিণত হয়েছে। কিন্তু তিশা ভালোবাসার মাঝে জিসানের দেয়া কষ্টটাও আপন করে নিয়েছে। আজ দুটি দেহ এক হয়ে গিয়েছে, আর তার সাক্ষী হয়েছে দূর আকাশের সেই চাঁদ। সকালে আমার ঘুম আগে ভাঙল, আর প্রতিদিনের মতো আজও নিজেকে জিসানের বুকের উপর পেলাম। ঘুমন্ত জিসানকে দেখতে কেন জানি আজ অনেক ভালো লাগছে, আর কাল রাতের কথা মনে পড়তে ভীষণ লজ্জাও লাগছে। ভালো করে দেখলাম উনি ঘুমিয়ে আছে, তাই আস্তে করে উনার কপালে, গালে কিস করে ঠোঁটে যেতেই এই কি হিটলার চোখ মেলে তাকালো। উনার এভাবে তাকানো দেখে লজ্জা পেয়ে চলে যেতে নিলে উনি হাতটা ধরেই নিজের কাছে টেনে আনল। নিজেকে সামলাতে না পেরে উনার বুকের উপর গিয়ে পড়লাম। কাল রাতের কথা মনে পড়ায় লজ্জায় উনার দিকে তাকাতে পারছি না। কি হলো, ঘুমন্ত অবস্থায় আদর না করে, জেগে আছি এখন কর। মম, উনাকে আদর করতে বয়েই গেছে আমার, বলে উঠার চেষ্টা করলাম। তাই, তাহলে এতক্ষণ কি করছিলি? মশা মারছিলাম। অনেকগুলো মশা বসেছিল, তাই আস্তে করে মেরে দিলাম। তাইই নি। আমার গাল, আমার কপাল, তাহলে তুই মারলি কেন? আমাকে ডাক দিতি, আমিই তাদের একটু আদর করে দিতাম। ঠিক আছে, নেক্সট টাইম ডাক দিবনি। এখন ছাড়ুন আমায়। না, ভুল তো করেছিস, এখন তোকে জরিমানা দিতে হবে। কি জরিমানা দেব আমি? কিছু বলার আগেই জিসান আমাকে বিছানায় ফেলে নিজে আমার উপর উঠে যায়। আমার ঠোঁটের চারপাশে স্লাইডার করতে করতে বলো, যেটা বাকি ছিল সেটা এখন চাই। কি বাকি ছিল? আমি কপাল কুঁচকে, এটা ঠোঁটটা দেখিয়ে। না না না, কিছু বাকি নেই, বলার আগেই জিসান আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। আমি বাধা দিতে চাইলে হাত দুটো বিছানায় চেপে ধরে। অনেকক্ষণ পর জিসান ছেড়ে দেয়, আমি চোখ বন্ধ করে আছি এখনো। তাই জিসান আমার গাড়ে, গলার আর বুকের কোমরের দাগগুলো তো ডাউপ কিস করে দেয়। আমি চোখ খুলেই জিসানের দিকে তাকাই। আমি ব্যথা দিয়েছি দেখছিস, এখন আমিই আদর করে দিলাম। আমি একটা ভেঙ্গছি কেটে জিসানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। গায়ের চাদরটা ভালো করে পেঁচিয়ে উঠে চলে যেতে চাইলে জিসান আবার হাতটা ধরে ফেলে। কোথায় যাস? একটা ভ্রু উঠিয়ে জিজ্ঞেস করে। সারাদিন কি এভাবেই থাকব?
ফ্রেশ হতে হবে না, একটু রাগ করে। জিসান বিছানায় পা ঝুলিয়ে বসে আমাকে কোলে বসিয়ে কোমরটা শক্ত করে ধরে আমার পিঠে নাক দিয়ে স্লাইডার করে, আগে আমার সব প্রশ্নের উত্তর দিবি তারপর যাবি। তা না হলে একদমও নড়তে পারবি না। আমি ঢোক গিলে উনাকে জিজ্ঞেস করলাম কি প্রশ্ন? কাল এমন করলি কেন? তোকে কেউ কিছু বলছে? না তো কেউ কিছু বলেনি। জিসানকে বলতে চাচ্ছি না, যদি উনি আরো রাগ করে। দেখ তিশা, তোকে আমি নিজের চোখে বড় হতে দেখেছি, তুই কখন কি করস আর কেন করস তার আইডাহা আমার আছে, তাই ভালো চাইলে বলে দে, কারণ আমি পরে অন্য কারো থেকে জানলে তোর জন্য ভালো হবে না। জিসান তিশাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বল, কে কি বলেছে? আমি নিচের দিকে তাকিয়ে, লাবণী আপু। কি বলেছে? জিসান জানত লাবণী ছাড়া আর কেউ না। এরপর তিশা জিসানকে লাবণী কি বলল সব বলে দিল। জিসান কিছুটা রাগ হলেও তিশাকে বুঝতে দিল না। দেখ তিশা, তোকে বিয়ে করে আফসোস হবার কোনো কথাই আসে না, আমি তোকে ভালোবাসি। তাই আজ হলেও করতাম, কাল হলেও তোকেই বিয়ে করতাম, তুই রাজি না হলে জোর করে হলেও তোকে বিয়ে করতাম। তবুও তোকে আমি অন্য কারো হতে দিতাম না, কারণ তুই শুধু আমার। তিশার মুখটা দুহাতে আবদ্ধ করে। আর হে, অনেক প্রস্তাব আসছে, আসতেই পারে, লাবণীর সাথে বিয়ের জন্য মামাও বলেছে, কারণ লাবণী আমাকে অনেক আগে থেকেই নাকি ভালোবাসে। কিন্তু আমি ওকে সেই নরে কখনো দেখিনি, ভালোবাসা তো দূরে থাক। দিন দিন লাবণীর পাগলামো বেড়ে যাচ্ছিল, এমনকি নিজের শরীর দেখিয়েও আমাকে বশে করতে চাইছিল। সেদিন আমার সহ্যের বাণ শেষ হল, আর আমি সেদিন ওকে কয়েকটা থাপ্পড় মেরেছিলাম। শরীর দেখিয়ে ছেলেদের বশে করা মেয়েগুলো পতিতা থেকেও খারাপ হয় জানিস। সেদিনের এই কথায় ও আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু মামা সময় মতো বাঁচিয়ে ফেলে। এরপর মামাও অনেকবার বলেছে ওকে বিয়ে করতে, কিন্তু আমি মানা করে দিই। আর মামাকে লাস্টবার মানা করার সময় বলে দিই, আমি অন্য কাউকে ভালোবাসি। মামা এটা শোনার পর আমাকে আর কখনো বিয়ের জন্য কিছু বলেনি। তোর সাথে বিয়ের কথা মামা জানার পর লাবণীকে তাড়াতাড়ি দেশের বাহিরে ওর মামার কাছে পাঠিয়ে দেয়। এত দিন ও ওখানেই ছিল, কিন্তু কিভাবে যেন লাবণী জেনে যায়, আর সাথে সাথে মামাকে না বলে আমাদের বাসায় এসে পড়ে। আমি ওকে প্রথম দিন দেখেই বুঝতে পারি ও কেন এসেছে। ও রিয়েক্ট করলে আমার স্বাভাবিক লাগত, কিন্তু ও চুপচাপ থাকত, যা একদম অস্বাভাবিক। আমি বুঝতে পারছিলাম না ওর মনে কি চলছিল। এখন বুঝছি, ও কৌশলে তোকে আমার কাছ থেকে সরাতে চাইছিল, কিন্তু বেচারির কষ্ট বিফলে গেল। আমি একটু হেসে, ও তো আমার তিশাকে ঠিকমতো জানেই না। কোমরটা শক্ত করে জড়িয়ে, তিশার মাথায় যে বুদ্ধি কম গেল বেশি। তা যদি জানতো তাহলে এমন প্ল্যান করত না। কি আমার মাথায় বুদ্ধি কম? ছাড়ুন আমায়, থাকবো না আমি আপনার সাথে। বুদ্ধিমতী কাউকে বিয়ে করে নিন। জিসানের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে একটু রেগে। আমার বুদ্ধিমতী লাগবে না, আমার উচ্চ শিক্ষিত লাগবে না, আমার শুধু তিশা লাগবে। তুই যেমন আছিস আমি তোকে তেমনই পছন্দ করি। তোর পরিবর্তন আমি চাই না, তাই নিজেকে চেঞ্জ করার চেষ্টাও করবি না। আর আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ, তাই না? একদম পা দুটো ভেঙে দেব আর একদিন এমন কথা শুনলে। হইছে, এবার ছাড়ুন, ফ্রেশ হয়ে আসি। না, আমার আরও একবার লাগবে রাতেরটা। একটু দুষ্ট হাসি দিয়ে। কি একদম না, এমনই সারারাত ঘুমাতে দেননি। আমি এখন ফ্রেশ হয়ে নিচে যাব, ছাড়ুন। ওকে পাওনা রইল আজ রাতের জন্য। আমি ছেড়ে দিলে তিশা দৌড় দিয়ে কাভার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি হাসতে হাসতে উপর হয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম। বাথরুমের আয়নায় নিজেকে দেখে চোখ উপরে উঠে গেল আমার, শরীরের দাগগুলো দেখে। কোনো রকম গোসল সেরে বাহির হয়ে দেখি জিসান শুয়ে আছে উপর হয়ে।
আমি গিয়ে চুল ঝাড়া দিলাম উনার সামনে ইচ্ছা করে, এতে চুলের পানি উনার শরীরে পড়লে লাফ দিয়ে উঠে পড়ে। এটা কি হলো, আমাকে এভাবে পানি মারছিস কেন? এগুলো কি নিজের দাগগুলো দেখিয়ে? কোনগুলো? এগুলো দেখেন না, এগুলো নিয়ে আমি নিচে যাব কি করে? নিশা ও ভাবি আমাকে জ্বালিয়ে মেরে ফেলবে। আর মা দেখলে কি মনে করবে? বাড়িতে আপনার কাজিনরাও আছে। আমি মুখ দেখাবো কি করে? মুখ দুহাত দিয়ে ডাহ। আমার খুব হাসি পাচ্ছে তিশার কথা শুনে। তিশার হাত দুটো ধরে নিজের সামনে এনে, এগুলো আমার ভালোবাসা। আমি এমনই ভালোবাসি। তোকে অভ্যাস করে নিতে হবে। আর হে কেউ কিছু বললে আমাকে বলিস, আমি সবাইকে বলে দেব যেন কেউ আমার তিশাকে না জ্বালায়। ঠিক আছে। আমি মুস্কি মুস্কি হাসছি আর তিশাকে বুঝাচ্ছে, আপনি একটা শয়তান, অসভ্য আর রাক্ষস। বলেই দৌড় দিয়ে বাহিরে চলে গেলাম। এই দাঁড়া দাঁড়া, কি বললি? বেচারি ভয় নিচে চলে গেল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। আমি ভালোমতো চুল আর আঁচল দিয়ে দাগগুলো ডাহ নিলাম, ভাবির সাথে টেবিলে নাস্তা লাগাচ্ছিলাম। ভাবির চোখ ফাঁকি দিতে পারলাম না, ভাবি হেসে হেসে বলছে, সব ঠিক আছে তিশা। ভাবি সব ঠিকই আছে। সকাল সকাল গোসল, তাই তো বলি জিসান আজ এখনো বাসায় কেন? তাহলে সাহেবের রাগ ভাঙছে মনে হয়। ভাবি তুমিও না, একটু বেশি ভাবো। আমি ভাবি না বোন, তেমার শরীরই বলে দিচ্ছে। ভাবি হাসতাছে। এমন সময় নিশি ও লাবণী এসেও হাজির হল। লাবণী ভাবল আমি মন খারাপ করে থাকব, কিন্তু আমাকে ভাবির সাথে হাসতে দেখে অনেকটা অবাক। কি হলো, কি নিয়ে এত হাসাহাসি? তুমি বুঝবে না ননদিনী, বিয়ের পর বুঝবে। তানজিলা, কি এমন কথা যা এখন বুঝব না, বলে দেখো। লাবণী, তিশার সকালে গোছলের রহস্য। তানজিলা, হা 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 করে তানজিলা ও নিশি হাসলেও লাবণী হাসতে পারল না। জিসান আছে নাকি আজও নাস্তা না করে চলে গেছে? লাবণী, না আপু, ও তো বাসায়। আজ না আপনারা চলে যাবেন তাই একটু দেরি করে যাবে। আপনি বসুন, নাস্তা করে নিন, তা না হলে আবার দেরি হয়ে যাবে। লাবণীর মাথায় কিছু আসছে না, তিশা এমন বিহেভ কেন করছে। হঠাৎ তিশার গাড়ের দাগগুলো দেখে লাবণীর মাথায় রক্ত উঠে যায়। লাবণী নাস্তা না করেই উঠে রুমে চলে যেতে নিলে সিঁড়িতে জিসানের সাথে দেখা হয়। কেন করলে আমার সাথে এমন? লাবণী, আমি কি করলাম তোর সাথে? জিসান হাত দুটো পকেটে রেখে, তুমি আর তিশা কাল। আর কিছু বলতে পারল না। আমি আর তিশা কাল এক হয়ে গেছি। জানিস আমাদের এক হওয়ার পিছে কার হাত বেশি? একটু হেসে তোর কারণেই তিশা কাল আমাকে ওর মনের কথা বলে দিয়েছে, ও আমাকে ভালোবাসে। আমি সত্যি খুব খুশি, ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। জিসান হাসতে হাসতে নিচে চলে গেল। আর লাবণী দাঁতে দাঁত চেপে নিজের রুমের দিকে চলে গেল। ওর মন চাইছে ঘরের সব ভেঙে ফেলতে। জিসান নাস্তা করে ড্রয়িং রুমে বসে ওর কাজিনদের সাথে কথা বলছে, কারণ ওরা কিছুক্ষণ পর চলে যাবে। তিশা, আমার ফোনটা রুমে রেখে আসছি, নিয়ে আসো তো। আমি ফোন আনতে রুমে গেলাম, ফোনটা ড্রেসিং টেবিলের উপর ছিল। ফোনটা নিয়ে পেছনে ঘুরতেই দেখি লাবণী আপু দাঁড়িয়ে আছে। কিন্তু তাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ তাকে দেখলেই মনে হচ্ছে খুব রাগান্বিত সে। আপু, আপনি কিছু লাগবে? তুই কি ভেবেছিস তুই আমার জিসানকে আমার কাছ থেকে কেড়ে নিবি, আর আমি চুপচাপ বসে বসে দেখব? ভেবেছিলাম তোকে বুঝিয়ে বললে তুই ভালোয় ভালোয় চলে যাবি, কিন্তু তুই তো ওকে তোর রূপ আর শরীর দিয়ে বশে করতে চাইছিস। তা আমি হতে দেব না। আপু, এসব কি বলছেন? আপনার মাথা তো ঠিক আছে। জিসান আমার স্বামী।
আর সবথেকে বড় কথা জিসান আমাকে ভালোবাসে, তাই ওকে আমার শরীর আর রূপ দিয়ে বশে করার প্রয়োজন নেই। তাই এসব চিন্তাবাদ দিন। আর আমি সব জেনে গেছি, জিসান আমাকে সব বলে দিয়েছে। তাই আপনার কোনো কথাই শুনতে চাই না আমি। তুই বেঁচে থাকলে আমি জিসানকে কোনোদিনও পাব না। তাই তোকে আজ আমি নিজের হাতেই মেরে ফেলব। লাবণীর হাতে একটা চাকু ছিল যা ওড়না দিয়ে ডাহ রেখেছিল, তাই তিশা এতক্ষণ দেখতে পারেনি। এখন চাকুটা বের করে তিশার দিকে এগিয়ে আসছে। আপু, আপনি পাগল হয়ে গেছেন। আমাকে মেরেও আপনি জিসানকে পাবেন না। তাই এসব পাগলামি বন্ধ করুন। লাবণী চাকু নিয়ে তিশার দিকে এগোচ্ছে আর হে, আমি পাগল হয়ে গিয়েছি। জিসানকে ছাড়া আমি এমনই বাঁচতে পারবো না, আমি ওকে না পেলে তোকেও পেতে দিব না। আপু পুপু, লাবণীকে বাধা দিতে গিয়ে তিশার হাত কেটে গেছে আর প্রচুর রক্ত বের হচ্ছে। আর এ দিক দিয়ে জিসান নিশিকে রুমে পাঠালো, দেখতো তোর ভাবি রুমে কি করে। ওকে মোবাইল আনতে পাঠালাম, এখনো আসছে না কেন। তাই নিশি রুমে এসে দেখে তিশা ফ্লোরে বসে আছে আর হাত দিয়ে রক্ত পড়ছে, আর লাবণী তিশাকে মারার জন্য সামনে আবার এগিয়ে আসলে নিশি চিৎকার দিয়ে উঠে, ভাবি। তাওহিদ মাত্র রুম থেকে বের হয় নিচে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু নিশির চিৎকারে ছুটে যায়। জিসান ও বাকি সবও শুনতে পায়, তারাও ছুটে যায়। লাবণী তিশাকে চাকুটা মারতে নিলেই তাওহিদ হাতটা ধরে ফেলে। পাগল হয়ে গিয়েছোস? চাকু ছাড় বলছি। লাবণী হাত পা ছুটাছুটি করে তাওহিদ থেকে মুক্ত হবার জন্য। এতক্ষণ জিসান ও বাকি সবও এসে পড়ে। জিসান তিশাকে দেখে দৌড়ে তিশার কাছে যায়। জিসানকে তিশার পাশে দেখে লাবণী সামনে একটা ফুলদানি ছিল, তা তিশাকে লক্ষ্য করে মারলে জিসান তিশাকে জড়িয়ে ধরে ফুলদানির সামনে এসে পড়ে। জিসানের পিঠে আঘাত লেগে ফুলদানিটা ভেঙে যায়। জিসানও পিঠে ব্যথা পায়, কিন্তু তাতে তার কোনো রিয়েক্ট নাই। রক্ত দিয়ে ফ্লোর ভরে গেছে। অতিরিক্ত রক্ত আর ভয় পাবার কারণে তিশা অজ্ঞান হয়ে যায়। জিসান সাথে সাথে তিশাকে ধরে ফেলে। তিশা, এই তিশা উঠো। তিশাকে এই অবস্থায় দেখে জিসান প্রায় পাগল হয়ে গিয়েছে, ও কিছু চিন্তাও করতে পারছে না। তানজিলা এসে তিশার হাতটা কাপড় দিয়ে পেঁচিয়ে দেয় রক্ত বন্ধ করার জন্য। জিসান, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যা। উঠো জিসান, শুনতে পাস না কি বলছি? তা না হলে আবার দেরি হয়ে যাবে। তিশাকে উঠা। জিসানের মা চিল্লিয়ে বলছে। জিসানের এতক্ষণ পর হুঁশ আসলো, তিশাকে কোলে করে নিয়ে গাড়িতে তুলল। অর্ক গাড়ি চালাচ্ছে আর জিসান হাসপাতালে ওর বন্ধু নাইমকে বলে সব রেডা করতে বলে দিল। হাসপাতালে যাবার সাথে সাথে চিকিৎসা শুরু হয়ে গেল। এদিক দিয়ে বাসায় জিসানের মামা এসব শুনে হতভম্ব হয়ে গেল। সবার সামনে লাবণীকে কষে এক থাপ্পড় মারল। লাবণী এখনো রাগে ফুলছে, কারণ তিশাকে পুরোপুরি মারতে পারেনি বলে। তাওহিদ, তানজিলা ও জিসানের বাবা মাও এসে পড়েছে হাসপাতালে। মা, আমার তিশার কিছু হলে ওই লাবণীকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। জিসান, শান্ত হো বাবা, সব ঠিক হয়ে যাবে। নাইম অপারেশন রুম থেকে বের হলে জিসান দৌড়ে নাইমের কাছে যায়। তিশা ঠিক আছে? প্লিজ দোস্ত বল, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরে রিল্যাক্স ব্রো, সব ঠিক আছে। রক্ত একটু বেশি গিয়েছে, অল্পের জন্য হাতের রগটা কেটে যায়নি। ভয় আর ফুটবল হয়ে অজ্ঞান হয়ে পড়েছে। এখন ও ঘুমিয়ে আছে। আমরা স্যালাইন দিয়ে রেখেছি, কাল সকালে নিয়ে যেতে পারবি। জিসান নাইমকে জড়িয়ে ধরে, হয়েছে এবার মেয়ে মানুষের মতো কান্না বন্ধ কর। কান্নার জন্য মেয়ে হতে হয় না, কষ্টটা বেশি হলে চোখের জল এমনই পড়ে। আরে বাহ, তুই দেখি রোমিও হয়ে গিয়েছোস। তা আবার জুলিয়েটের না তিশার? দুবন্ধু হেসে দিল। জিসান সবাইকে বাসায় পাঠিয়ে দিল।
আর ফোন করে রায়হানকে সব বলল। কারণ রায়হান তিশার ভাই, তাই তাদেরও অধিকার আছে সবকিছু জানার। সারাদিন হাসপাতালে তিশা ঘুমিয়েছিল। সন্ধ্যার সময় তিশার ঘুম ভাঙে আর জিসানকে পাশে বসে থাকতে দেখে। জিসান তিশার একটা হাত ধরে বসে আছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে সারাদিন কিছুই খায়নি। তিশা একটু নড়ে উঠার চেষ্টা করলে জিসানের ধ্যান ভাঙে আর নিজেই তিশাকে ধরে বসিয়ে দেয়। আমি এখানে কেন? সামান্য একটু হাত কেটেছে, এর জন্য কি হাসপাতালে আনতে হয়? উনার দিকে তাকিয়ে দেখি চোখগুলো ছলছল করছে। কিছু বলার আগেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মনে হয় ছেড়ে দিলেই আমি কোথাও চলে যাব। আমার কাঁধে গরম কিছু পড়ছে আমি বুঝতে পারছি, আর কিছু না সাহেব আমার নীরবে কাঁদছে। তাই আমিও আর কিছু বললাম না। কিছুক্ষণ পর উনি নিজেই ছেড়ে দিল। আমার কাটা হাতটার জায়গায় একটা কিস করলে। আমি এই মানুষটিকে যতই দেখি ততই অবাক হই। এত ভালোবাসা পায় কোথা থেকে? ওর হাতটা ধরে কি খাবি বল? আমি নিয়ে আসি। সারাদিন কিছুই খাসনি। আমি বাসায় যাব। একবারে বাসায় গিয়েই খাব। আরে না, ডাক্তার বলছে আজ রাত থাকতে কাল সকালে চলে যেতে। না, আমি আর এখানে এক সেকেন্ডও থাকব না। আমি কি অসুস্থ যে এখানে থাকব? আপনি ডাক্তারকে বলুন। তা না হলে আমি পালিয়ে যাব। হা হা, সব শেষে তুই হাসপাতাল থেকে পালাবি? হে, আপনি না নিলে আমি আপনাকে এখানে রেখেই পালিয়ে বাসায় চলে যাব। আর আপনি সারা রাত নার্স আর ডাক্তারের সাথে বসে বসে গল্প কইরেন। তাই থাক, আমার এত শখ নেই তোকে রেখে ওদের সাথে গল্প করার। তুই বস, আমি নাইমকে বলে আসি। আর ড্রাইভারকে বলি গাড়ি আনতে। তাড়াতাড়ি আসবেন কিন্তু। ওকে, যাব আর আসব। আমি নাইমকে বলে তিশাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেললাম। ড্রাইভার ও গাড়ি পার্ক থেকে গেটের সামনে নিয়ে আসলো। আমি রুমে এসে দেখি ম্যাডাহ বেডার থেকে নিচে নামছে। আরে রে রে, কি করছিস? নামছি কেন? তোকে বেডার থেকে নামতে কে বলছে? আরে না, নামলে যাব কি করে? আমি এসেই ওকে কোলে তুলে নিলাম। আরে রে রে করছেন কি? আমার হাত কেটেছে পানা, আমি হাঁটতে পারবো, নামান আমাকে। কেউ দেখলে কি বলবে? একদম চুপ, একটা কথা বললে ফেলে দেব। কি 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 এ আপনার ভালোবাসা? মম, আমার ভালোবাসা এমনি, তুই জানোস না, আমার কথা না শুনলে আমি কি করতে পারি। আর সবথেকে বড় কথা ম্যাডাহ, আমি আপনাকে যখন কোলে করে এনেছি তখন আপনার পায়ে জুতাও ছিল না, আর এখন ও নেই। আর আপনি কি খালি পায়ে হেঁটে হেঁটে বাহিরে যাবেন, আবার পায়ের 12টা বাজুক? মম, তার থেকে ভালো আমিই কোলে করেনি। আর কিছুই বললাম, উনার গলাকে জড়িয়ে ধরলাম। উনি কোলে করে আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে গাড়িতে বসিয়ে দিল। সারা রাস্তায় আমার হাতটা ধরে রইল। আমার কাছে দিন দিন জিসানের পাগলামোগুলো ভালোই লাগছে, উনার সবকিছু যেন আমার অভ্যাসে পরিণত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় এসে পড়লাম। সবাইকে আগেই বলে দিয়েছি আমাদের আসার কথা, তাই সবাই অপেক্ষা করছে আমাদের। রায়হান আর তিশার মা বাবাও এসেছে। ভেতরে গিয়ে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে, সাথে মা বাবা আর ভাইয়াও। আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম, মার চোখে তো গঙ্গা যমুনা বেয়ে পড়ছে। আরে মা দেখো, আমি ঠিক আছি। সামান্য একটু কাটছে। তোমাকে দেখাবো আমি, দাঁড়াও। হইছে, আর দেখাতে হবে না, সন্তানের একটু কাটলেও ব্যথাটা বাবা মায়ের বুকে গিয়ে লাগে, তুই এখন বুঝবি না, যখন নিজে মা হবি তখন বুঝবি। হইছে, এত কাঁদতে হবে না এখন, মুছো। বাবা আর ভাইয়ের সাথে ও কিছুক্ষণ কথা বলে আমরা সবাই একসাথে ডাহনার করে নিলাম। মা বাবা আর ভাইয়া কিছুক্ষণ থেকে চলে গেল।
আমিও কিছুক্ষণ ভাবি আর আমার শাশুড়ির সাথে কথা বলে জানতে পারলাম লাবণী আপুকে উনার বাবা এসে জোর করে নিয়ে গেছে, কালই আপুকে বাহিরে পাঠিয়ে দেবার ব্যবস্থা করবে। আমি এরপর আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে আর কিছু ভাবছে। আমি উনার সামনে গিয়ে, কি মজা পান এটা খেয়ে, আমাকেও দেন, আমিও একটু ট্রাই করে দেখি কেমন মজার জিনিস। পেছনে ঘুরে দেখি তিশা দাঁড়িয়ে আমার থেকে সিগারেট চাচ্ছে। আমি সিগারেটটা নিভিয়ে ওর হাতটা ধরে সামনে এনে পেছনে দিয়ে জড়িয়ে ধরলাম। এবার বল কি বলছিস? ছেড়ে দিন না, কেন এসব ছাইপাস? অনেক দিনের অভ্যাস, ছাড়ি কিভাবে বল? আর সব সময় খাওয়া হয় না, যখন খুব টেনশন বা মন খারাপ থাকে তখনই একটু বেশি খেয়ে ফেলি। তাই ছাড়তে বলিস না প্লিজ। আমার সবকিছু তোর, কিন্তু এসব ছাইপাস তোকে ভাগ দিতে পারবো না, সরি। তাই তাহলে বলুন, এখন কি এমন চিন্তা করছেন যার জন্য এসব খেতে হচ্ছে? আজ অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত, হয়তো তোকে আমি হারিয়েও ফেলতাম, এটা ভাবতেই বুকটা কেঁপে উঠছে, ভুলতে পারছি না কোনো কিছু। আমার কারণেই আজ তোর এই অবস্থা। সরি, আমি তোর খেয়াল রাখতে পারিনি। আমি উনার সামনে ঘুরে তার হাত দুটো ধরে, যা আবার হয়ে গেছে তা নিয়ে এখনো কেন এত টেনশন করছেন? আল্লাহ যদি আমার কপালে আপনাকে লিখে রাখে, তাহলে কেউ যত চেষ্টা করুক আমাকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া। তাই মনে রাখবেন, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। তাই এসব নিয়ে এখন আর ভাববেন না। অনেক রাত হইছে, আপনি সারাদিন একটু বিশ্রাম নেননি, চলুন ঘুমাবেন। দেখলাম জিসান এখনো আমার হাতটার দিকে তাকিয়ে আছে, তাই আমি উনার মুখটা দুহাত দিয়ে ধরে কপালে একটা কিস করে দিলাম। উনি কিছুটা শোকদা হয়ে গেল, ভাবেনি আমি এমন কিছু করব। উনি আমার কোমরটা জড়িয়ে উনার বুকের সাথে চেপে ধরল। আমি কি ছোট বাচ্চা যে তুই কপালে কিস করলি? তো কোথায় দেব, কপালে দিছি এটাই বেশি। তাই নি, আমার তো ওটা লাগবে। কোনটা? আমি একটু কপাল কুচকিয়ে, এই যে এটা, ওর ঠোঁটটা দেখিয়ে। আরে পাগল নি, আপন আসলেই একটা লুচু। তাহলে তো লুচুগিরি একটু করতেই হয়। আমি কিছু বলার আগেই আমার ঠোঁটটা নিজের দখলে নিয়ে নেয়। আমিও যেন তার ভালোবাসা পেয়ে সবকিছু ভুলে গেলাম। কতক্ষণ ছিলাম দুজন খেয়ালই ছিল না, একসময় আমাকে ছেড়ে আমার কপালে নিজের কপাল রেখে কিছুক্ষণ দুজনেই চোখ বন্ধ করেছিলাম। এরপর উনি একটা মুস্কি হেসে আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল, আর আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে শুয়ে পড়ল, ঠিক বিয়ের প্রথম রাতের মতো। আমিও উনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। হয়তো খুব ক্লান্ত ছিল, তাই কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখি সাহেবে এখনো ঘুমানো, আর আমাকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যে ছাড়াতেও পারছি না। আমি একটু নড়চড় করাই উনি খুব বিরক্ত চোখে আমার দিকে তাকালো। কি হয়েছে, এমন নড়ছস কেন? শান্তিমতো একটু ঘুমাতে দেও বলে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আরে ভাই উঠেন, দেখেন কয়টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এমা এত বেলা হয়ে গেছে, লাফ দিয়ে উঠে পড়ি। তিশা, আগে ডাক দেওনি কেন? আজ খুব জরুরি মিটিং আছে। আমার সবকিছু রেডা কর, আমি তাড়াতাড়ি আসছি। আজব, আমি কি করে জানব? যাক, আমি সবকিছু বেডাহে রেখে নিশির রুম থেকে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। কিন্তু সাহেব আমার দেরি হয়ে গিয়েছে বলে নাস্তা না করেই চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আমিও সংসার আর জিসানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুদিন পর আমার রেজাল্ট বের হলো, খুব ভালো না করলেও খারাপও করেনি। জিসান ও খুশি হলো রেজাল্ট দেখে। রেজাল্ট বের হবার পর একদিন আমার শাশুড়ি জিসানকে বলল আমাকে কলেজে ভর্তি করিয়ে দেবার জন্য। কিন্তু জিসানের মনে অন্য কিছু চলছে। উনি মাকে মানা করে দিল। কিন্তু কেন? তুই চাস না তিশা আরও পড়ুক, নিজের পায়ে দাঁড়াক।
মা এতটুকু আনতে আমার সব তেল শেষ করে দিয়েছে তোমার সাধের বউ। একটা আস্ত বড় পড়া চোর। আর ও কলেজে গেলে আমার জীবন আরও অতিষ্ঠ হয়ে পড়বে। এত বছর ওকে চোখে রাখার জন্য আমি বা রায়হান ছিলাম, কিন্তু এখন কলেজে ও যাবে আর টেনশন আমি করব। আমি নিজের কাজে মনোযোগ দিতে পারবো না। আর সবথেকে বড় কথা, ও কলেজে গেলে ওর মধ্যে বিরাট পরিবর্তন আসবে, যা আমার জন্য কষ্টকর হবে। তাই ওর কলেজের যাওয়ার কোনো দরকার নাই, যতটুকু পড়ছে আমার জন্য এনাফ। আমার এত পড়ুয়া বউ লাগবে না। তুই আসলেই আজব। সারা দুনিয়ার ছেলেরা চায় তার বউ উচ্চশিক্ষিত হোক, আর তুই নাকি। আচ্ছা বাদ দে, তিশা যদি পড়তে চায় তখন কি করবি? মা, আমি ওকে খুব ভালো করে জানি। ও নিজেও একবার কলেজে ভর্তির জন্য বলবে না দেখো। আর যদি ও নিজ ইচ্ছায় বলে, তখন দেখব নি। তুমি এখন এসব চিন্তা বাদ দেও। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। এভাবেই চলছিল দিনকাল। একদিন নিশি আর আমি গল্প করছিলাম ওর রুমে। এমন সময় নিশি আমাকে জিজ্ঞেস করল, ভাবি কোন কলেজে ভর্তি হবা? আরে বোন, বাদ দেও। এত পড়ে কি করব বলো? কত কষ্ট করে পাস করছি জানো? তোমার ভাইয়ের কত অত্যাচার সহ্য করেছি। এখন আর এসব পড়া নিয়ে কোনোরকম যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমি যেমন আছি ভালো আছি। আর তোমার ভাই আমি কলেজে গেলে আমাকে আরো টর্চার করবে। এভাবে যাবি না, এটা করবি না, কারো সাথে কথা বলবি না, ব্লা ব্লা ব্লা। এত সব শর্ত মেনে কি কলেজ করা যাবে বলো তো? তার চেয়ে ভালো আমি এখনই আছি। আচ্ছা বাদ দেও, এখন বলো তুমি আমার সাথে যাবে কোথায়? আরে আমার বান্ধবী আয়নির জন্মদিন আজ, তুমি চলো না ভাবি। তুমি গেলে মা আমাকেও যেতে দিবে। আরে রে অফ যাও ননদিনী, তুমি মার কথা পড়ে বলো। তোমার হিটলার ভাই কি আমাকে যেতে দিবেনি? আগে সেটা ভাবো। আচ্ছা, আমি সবাইকে রাজি করাচ্ছি, তুমি রেডা হও। আগে তোমার ভাই কি বলে দেখো। শুনো আমার কথা। কে শুনে কার কথা? নিশ্চিত দৌড়। আমি রেডা হয়ে নিলাম। নীল রঙের একটা শাড়ি পরলাম আর হালকা সাজ করলাম। রেডা হয়ে জিসানকে কল দিলাম, কিন্তু জিসানের ফোন সুইচ অফ। ও মিটিংয়ে থাকলে প্রায় ফোন অফ থাকে। তাই হয়তো। আমি তবুও অনেকবার কল করলাম, কিন্তু নো রেসপন্স। ভাবি তুমি রেডা হয়েছ? আরে ভাবি, তোমাকে তো নীল পরি লাগছে। এত পাম্প মারতে হবে না। তোমার ভাইয়ের ফোন তো বন্ধ, এখন কি করব? তোমার ভাইকে না বলে গেলে অনেক রাগ করবে। তখন আবার আমাকে আস্ত রাখবে না। আরে ভাবি, তুমি এত ভয় পাও কেন? আমি তো আছি। আমি মাকে বলে দিয়েছি, মা ভাইকে ফোন করে বলে দিবে। ডাহা মিছা কথা। মা নিজেও বলেছে জিসান ভাইকে যেন বলো যাই। ভাবির ব্যাপারে সে রিস্ক নিতে রাজি না। মা বললে ভাইয়া মার উপর কোনো কথাই বলতে পারবে না। দেখো। তিশা ফোনটা টেবিলে রেখে নিশির কাছে এসে, সত্যি বলছো? হুম মম, 3 সত্যি। এবার চলো। দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে নিই। তিশা ব্যাগটা তো নিয়েছে, কিন্তু ফোনটা ওখানেই রেখে গেছে ভুলে। কারণ কপলা যে ওর দুর্গতি আছে তাই। চলবে।